কি রে তুই এইভাবে মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকস কেন? জীবনে কোনোদিন মেয়ে দেখিস নাই মনে হচ্ছে। আসলে দিয়া আপু, আমি এখানে। কি তুই আমাকে বলিস তোর সাথে রুম শেয়ার করতে? তোর এত বড় সাহস! দাঁড়া, আমি তোরে জন্মের মতো শিক্ষা দিচ্ছি। স্যার, ও স্যার, দেখেন না, এই ছেলে আমার ইজ্জতের উপর হাত দিচ্ছে। দিয়া আপু প্লিজ এমন করবেন না, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমার কোনো কথা না শুনে দিয়া আপু প্রিন্সিপালের রুমে চলে গেল। সম্মান বাঁচাতে আমিও ওনার পেছনে পেছনে যেতে লাগলাম। দিয়া আপু ভেতরে গিয়ে কান্না করে বলল, স্যার, এই ছেলে সবার সামনে আমার ওড়না ধরে টান দিছে, আবার বলে আমি ওর সাথে রাত কাটাতে। প্লিজ স্যার, আপনি কিছু বলেন, আমাকে বাঁচান আপনি। প্রিন্সিপাল স্যার চেয়ার থেকে উঠে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, দিয়া যা বলল সব কি সত্যি কথা নাকি? না স্যার, আমি ওনাকে এসব বলে নাই। আমি তো শুধু ওনাকে। দেখেছেন স্যার এখন কি বলল, তাও আবার আপনার সামনে। প্রিন্সিপাল স্যার রেগে বলল, এক কাজ করি, ওনার বাবা মাকে ডেকে টিসি দিয়ে বের করে দেই। তুমি কি বলো দিয়া? না স্যার, তেমন কিছু করতে হবে না। এখন একটু শাস্তি দিয়ে দেন, যেন জনের মতো এই কথা ওর মনে থাকে। প্রিন্সিপাল স্যার সাথে সাথে বলল, যাও কলেজের মাঠে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। 1 ঘন্টা চলে গেল, তোমার শাস্তি শেষ। এখন যাও, ঝটপট কাজে লেগে পড়ো। এখন আমি যদি প্রিন্সিপাল স্যারের মুখের ওপর কথা বলি তাহলে হয়তো আমাকে এই কলেজ থেকে বের করে দিবে। এর থেকে স্যারের কথা মেনে নিই, এটাই আমার জন্য বেটার হবে। স্যারের কথা মতো আমি মাঠের এক কোনায় গিয়ে কান ধরে দাঁড়ালাম। আশেপাশের সকল ছাত্র আমাকে দেখে হাসাহাসি করছে। লজ্জায় আমি মাথা নিচু করে দিলাম। এর মাঝে দিয়া আপু বলল, কি রে, আমার পিছনে পড়ে থাকার মজা বুঝলি তো? এটা না করলেও পারতেন আপু, আমি তো আপনাকে প্রপোজ করতে আসছিলাম, কিন্তু আপনি আমার সাথে। দিয়া আপু হাসতে হাসতে বলল, তুই আবার আমাকে প্রপোজ করবি? আয়নায় গিয়ে আগে নিজের চেহারা ভালো করে দেখে নিবি। আমাকে আপনি পছন্দ করেন না বলে দিবেন, তাই বলে স্যারের কাছে উল্টাপাল্টা বলবেন? তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বললি, এটাই তো তোর ভাগ্য। আবার আমাকে প্রপোজ করবি, কালো পান্ডা কোথাকার। আপু, কার কপালে কি লেখা আছে তা কেউ জানে না। হতেও তো পারে আমি আপনার থেকে অনেক সুন্দরী একটা মেয়ে বিয়ে করব। দিয়া আপু হো হো করে হাসতে হাসতে বলল, তাই নাকি? মাটি থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিস? অহংকার পতনের মূল জানেন তো। তুই অহংকারী কাকে বলিস? যদি আমার ভেতরে অহংকার থাকতো তাহলে শহরের নামি দামি কলেজে দেখে আমি এখানে পড়তে আসতাম না। তোর গ্রামের ক্ষেত দেখলেই ঘৃণা করে। আমাকে আপু বলবি না, আজ থেকে ম্যাডাম বলবি। এইটা ঠিক যে দিয়া আপু প্রতিদিন শহর থেকে এখানে আসেন। এইখানে এই গ্রামের কলেজে পড়ে উনি কী পান এটা আজও আমার অজানা। তবে ওনাকে প্রথম দেখায় একটু একটু করে ভালো লাগছিল, এই জন্য ভাবলাম আজকে প্রপোজ করব। কিন্তু প্রপোজ করার আগে যা করলো বাবা, আমি এবার কান ছেড়ে দিয়ে বললাম, আমরা গ্রামের মানুষ, ঠিক আছে, এই জন্য হয়তো আপু আপনি বেঁচে গেলেন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো আর তার সামনে এই কথাগুলো বলতেন, তাহলে এই মিথ্যা কথাগুলো সত্যি করে দিত। আমার বাবা মা আমাকে ভদ্রতা শিখিয়েছে বলে কিছু বললাম না। আসি আপু, ভালো থাকবেন। বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে। দিয়া আপু আমাকে আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ওনাকে আর সুযোগ না দিয়ে বাসার দিকে হাঁটতে লাগলাম। আজকে কাজ রেখে কলেজে আসছিলাম, কিন্তু আমার পুরো দিনটাই মাটি করে দিল এই মেয়ে। বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতেই আম্মা বলল, যা তোর দাদি তোরে কি জন্য ডাকছে দেখ তো। আমি দাদির রুমে গিয়ে দেখি উনি বসে বসে পান চিবোচ্ছেন। আমাকে দেখে বলল, এই নাতি বস এখানে। আমি দাদির পাশে বসে বললাম, দাদি বলেন কী জন্য ডাকছেন? বাবা, মেয়েটা দেখতে ফুরফুরা সুন্দর, এক কথায় মাশাআল্লাহ। তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে তোর থেকে সুন্দরী বউ এই গ্রামে আর কারো হবে না। আমরা শুধু তোর কথার জবাবের অপেক্ষায়। বুঝলাম না, কি বলছো দাদি? একটু বুঝিয়ে তো বলবে নাকি? নাতি, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এই জন্য আমরা আজকে তোর জন্য মেয়ে দেখছি। হ্যাঁ, ভালো কাজ করছো তোমরা। আমাদের ঘরের অবস্থা দেখছো? বৃষ্টি আসলে বাসায় পানি পড়ে, নিজের থাকার জায়গা নাই। আবার আমি বিয়ে করব? সারাদিন মাঠে কাজ করে যা কয়েকটা টাকা পাই ওইটা দিয়ে চলি, আবার আমি বিয়ে করব?
রিজিকের মালিক আল্লাহ, তুই বিয়ে কর, রিজিক উনি ব্যবস্থা করে দিবে। বিয়ের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, বুঝলে দাদি? আমি ওদের বাসায় যাওয়ার পর মেয়েটা আমাকে কি সুন্দর মায়াবী ভাষায় দাদি বলে ডাকছিল। দুধের চেয়েও ফর্সা এই মেয়ে। তুই বিয়ে করে নে, দেখবি ঠকবি না। বিয়ের কথা বলবে না দাদি, আমি এইসব করতে পারবো না। আম্মা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, কি কথা হচ্ছে আমার ছেলেকে নিয়ে? আম্মা দেখো না, বুড়ি পাগল হয়ে আছে, কী সব বলে উল্টাপাল্টা। মেয়েটা ভালো সুন্দর আছে, এমন একটা মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, সুন্দরীর দিকে নজর দিও না আম্মা, এই সুন্দরের পেছনে অনেক কিছু লুকিয়ে থাকে। আমার চেহারা দেখছো একবার তুমি আম্মা? কি কালার কালা আমি, আমার মতো ছেলের কপালে সুন্দরী মেয়ে জুটবে? তুমি মা হয়ে আমাকে নিয়ে মজা করো? আম্মা আমার মাথার চুল ধরে বলল, তোরে নিয়ে মজা করব কেন বল বাবা? আচ্ছা, তোর বিশ্বাস করতে হবে না। কালকে আমরা মেয়ের বাসায় যাব। যদি তোর পছন্দ না হয় তাহলে বিয়ে করতে হবে না, তোর মতের উপর ভিত্তি করে। আমাদের বাড়িঘরের অবস্থা। মেয়েকে এই সব কিছু বলা হয়েছে, এরপরেও যে ওরা কিভাবে তোরে পছন্দ করলো কি জানি। আমি আমার কথা শুনে চুপ হয়ে গেলাম। আমাকে আবার কোথায় দেখেছে যে ওরা আমাকে পছন্দ করে নিল? আমি আমার পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে গেলাম। পেছন থেকে আম্মা বলল, বাবা আগামীকাল কিন্তু আমরা যাব। তুই তোর সাথে করে তোর বন্ধুকে নিয়ে যাবি। একা একা আবার তো তোর ভালো লাগে না। আমি বাসা থেকে বের হয়ে আবিরের বাসার সামনে চলে গেলাম। গিয়ে শুনি আবির নাকি বাড়িতে নেই। ওর ছোট বোন আমাকে ডেকে বলল, ভাইয়া বাহিরে একটু বসেন, আপনার জন্য চা নিয়ে আসি। আবির যেহেতু বাড়িতে নেই, আবার আমার এখানে থাকা উচিত হবে না। আমি পেছনে ফিরে হাঁটা দিব, তখন আবিরের ছোট বোন বলল, ভাইয়া আপনাকে বললাম বাইরে একটু বসতে, কিন্তু আপনি চলে যাচ্ছেন। আমি বাহিরে চেয়ারে বসে বললাম, বল কি হয়েছে? আবিরের বোন আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল, আজকে বাবা মা বাজারে গেছে আর ভাইয়া মাঠে গিয়েছেন কাজ করতে। তো আবিরের ছোট বোন হাত কসলাতে কসলাতে বলল, ভাইয়া আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি। একে তো আমি কালো, তার উপরে তুমি আমার বন্ধুর ছোট বোন, আবার তুমি পিছিয়ে, এইসব কথা বলা কি ঠিক হচ্ছে? কি ঠিক আর কি ভুল এটা তো আর আমি জানি না। আমি শুধু বুঝি ভালোবাসা। সবার জন্য তো ভালোবাসার একটা মন আছে, সেই হিসাবে আমারও একটা মন আছে ভালোবাসার। চেহারা দেখে প্রেম হয় না, মন দেখে প্রেম হয়। আপনার প্রেমে পড়ে আমি শতবার, কাছে টেনে নেবেন শুধু আমায় একবার। ভালোবাসা মন ভরে, ভালোবেসে টেনে নেন আমাকে প্রাণ ভরে। বুঝলেন মিস্টার? আর কি বললেন আপনি কালো? যারা বিশ্বপ্রেমিক তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কি চেহারা দেখে প্রেম করে নাকি মন দেখে প্রেম করে। মন জানে মনের খবর, আর আমি জানি আমার খবর। এক জীবনে চাই আপনাকে, হবেন কি আমার? আমি হব যে শুধুই আপনার। প্রেমের ইতিহাস গর্ব দুজন, অজানা পথে হাঁটবো আমরা। আমি চা খাওয়া বাদ দিয়ে আবিরের বোনের মুখের দিকে তাকিয়ে আছে। এত পিছিয়ে একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে গুছিয়ে কথা বলতে পারে? ক্লাস 9-এ পড়ে এই মেয়ে, আর এতেই এত পেকে গেছে বাবা। কি হলো ভাইয়া, এভাবে আমার দিকে তাইকে কি দেখেন? পছন্দ হয়নি বুঝি আমাকে? পছন্দ হলে বলে দিন, ভয় পেতে হবে না। আমাদের ভালোবাসার কথা কেউ জানতে পারবে না, ভাইয়াকেও বলবো না এই কথা। প্লিজ ভাইয়া শুধু হ্যাঁ বলেন না। আমি ডান হাত তুলে বললাম, এটা দেখছো কি? ঠাটিয়ে দিব গালে একটা, আর এইসব কথা মুখ থেকেও বের হবে না। আবিরের বোন আমার দিকে গালে গিয়ে দিয়ে বলল, মারেন তো আমাকে দেখি, আপনি কেমন মারতে পারেন। কিরে, তুই আবার কবে থেকে আমার বোনের ওপর হাত তুলিস? আবিরকে দেখে ভয় আমার হাত থেকে চায়ের কাপ নিচে পড়ে গেল। আবির তো আবার এইসবের কিছু শোনে নাই। যদি অল্প কিছু শুনতে পারে তাহলে হয়তো আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। আমি এসব চিন্তা করছি, আর আবিরের বোন আবিরকে বলতে লাগলো, ভাইয়া আমি তো আপনার বন্ধুকে তুই করে বলেছিলাম। আমি শুধু বলছি আমার ভাইয়া তো আপনাকে তুই করে বলে, সেই হিসেবে তো আমিও বলতে পারি তুই করে। বেশ হয়ে গেল, আমার কথা শুনে উনি রেগে গেল। এখন তুমি বলো ভাইয়া, আমি ভুল করেছি কি? হ্যাঁ, তুই ভেতরে যা, গিয়ে আবার চা বানিয়ে নিয়ে আয়, যা। আবিরের বোন আমার দিকে ফিরে এক চোখ বন্ধ করে বলল। আবার আসছি। আবিরের বোন যেতেই আবির বলল, কিরে হালা, তুই এখানে এলি, আমাকে কল দিবি না? কলেজে শুনলাম দিয়া আপু নাকি তোরে অপমান করছে। হ্যাঁ? ছাড় এসব কথা, এখন তো আম্মা আমার সর্বনাশ করতে চাইছে।
কি করলো আবার আন্টি? কি করলো বেড়া? আম্মা তো আমার জন্য মেয়ে দেখছে, বলছে কালকে মেয়ে দেখতে। আবির দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, ইয়াহু! এতদিন পর আমি আমার বন্ধুর বিয়ে খেতে পারবো। বিয়ে যে কি মজা, শুধু খাওন আর খাওন। ইস রে বন্ধু, আরে শুনেই তো জিভে জল এসে গেল। বিয়ের দিন তারিখ ঠিক করছে কি বন্ধু? আবির ভালো হচ্ছে না কিন্তু। আমি মরছি আমার চিন্তায়, না আছে ঘর বাড়ি, না আছে টাকা পয়সা, বউ নিয়ে কোথায় থাকবো বল আমি? আরে মামা, বিয়ে হলে দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মেয়ে দেখতে শুনতে কেমন? হ্যাঁ, দাদির মুখ থেকে শুনলাম মেয়ে নাকি দেখতে ফুটফুটে সুন্দরী, আমাকে দেখে নাকি পছন্দ হয়েছে। এখন তুই বল, আমার মতো কালো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? নিজেকে কালো বলে মন খারাপ করিস না বন্ধু। এখন কথা হলো, তুই আগে গিয়ে মেয়ে দেখ, যদি পছন্দ হয় তো। আবিরের বোন এসে আমাদের সামনে চায়ের কাপ রেখে বলল, ভাইয়া, আপনার মতো কালো ছেলেকে বিয়ে করে কে নিজের জীবন নষ্ট করবে? অবশ্যই আমি হলে। আমি আবিরের বোনের কথা শুনে কাশতে শুরু করলাম। এই মেয়ে দেখি এখন আমার 12টা বাজিয়ে দিবে। কিরে, তুই এসব কি বলিস? হঠাৎ আজকে তোর কি হলো? সরি বল, ওকে সরি বল। আরে আবির, থাক স্যার, ছোট মানুষ মন যা চাইছে তাই বলছে। আবির চা হাতে নিয়ে বলল, তো কি করবি বন্ধু এখন তুই? আমি জানি না এখন আমি কি করব, তুই বল। আমি নিজে থেকে চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিতে আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার মনে হয় আবিরের বাসায় যত মরিচ ছিল সব এইখানে তাও হয়েছে। আমি চায়ের কাপটা দূরে রেখে আবিরের বোনকে বললাম, তুমি আবিরের বোন, মানে আমার ছোট বোন। ইচ্ছে ছিল তোমার গালে 2টা দিই, কিন্তু কি আর করব, ছোট বোন তুমি। কিরে মামা, কি হয়েছে? আমি আবিরের হাতে চা দিয়ে বললাম, খেয়ে দেখ। আবিরের হাতে চা দেওয়ার আগে আবিরের বোন চায়ের কাপটা ফেলে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি তো আপনার সাথে মজা করেছি, কিন্তু আপনি যে এত রেগে যাবেন আমি জানতাম না, সরি। এই কথা বলে চায়ের কাপগুলো নিয়ে আবিরের বোন ভেতরে চলে গেল। আবির একটু সন্দেহবাচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কিরে মামা, কাহিনী কি? তোর বোন মজা করে চায়ের সাথে মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছে, খেয়ে হয়তো এখানেই আমি। আবির হাসতে হাসতে বলল, ও আচ্ছা, এই কথা। চল এখন দোকানে গিয়ে আড্ডা দিই। তাই চল বড়। দোকানে গিয়ে বসতেই আবির বলল, দেখ, যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করে নে। বিয়ের চিন্তা পরে কর, আগে আমাকে বুদ্ধি দে কিভাবে বিয়ে ভাঙাতে পারবো। এমন চিন্তা মাথায় আনবি না মামা। যদি এমন কিছু করিস তাহলে কিন্তু আমি আন্টিকে বলে দেব। বুঝি না তুই আমার বন্ধু না শত্রু। আবিরের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। আজকে আর কাছে যেতে পারি নাই, পকেটে এত টাকাও না এই যে কালকে বউ দেখতে গিয়ে মেয়ের হাতে কিছু টাকা দিব। কিন্তু আমি তো আমার আম্মুকে কোনোভাবে বোঝাতে পারি না। বাসায় গিয়ে দেখি বাবা গোসল করে খেতে বসেছে। আমাকে দেখে বাবা বলল, আমিও তোর মতোই ছিলাম এক সময়, কিন্তু হঠাৎ করে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। পর থেকে আমি আমার দায়িত্ব পালন করছি। এভাবে তুইও বিয়ে করে নে, পরে দেখবি সবকিছু ভালোই চলবে। তোর দাদি বললো তুই নাকি বিয়েতে অমত করিস। যাই করিস আগে মেয়েটাকে দেখ, যদি পছন্দ না হয় তাহলে অন্য হিসাব। মেয়েটা আমারও বড্ড পছন্দ হয়েছে। মেয়েটার মুখে মায়াবী একটা ভাব আছে, কথাবার্তা খুব সুন্দর। বাকিটা তোর ইচ্ছে, তোর উপর তো আমরা আর জুলুম করতে চাই না। পছন্দ না হলে না করে দিবি। আমি শুধু বাবার কথায় বলে রুমে চলে গেলাম। আমাদের পরিবারের সবাই মেয়েটার খুব প্রশংসা করছে। সবার মুখ থেকে একই কথা যে মেয়েটা খুব সুন্দর, মায়াবতী, আরও কত কিছু। সবার কথা শুনে আমার মনের ভেতরে অজানা একটা খুশি খুশি কাজ করছে। মনের অজান্তে এই ঠোঁটের কোণে হাসি এসে গেল। যাই না, বরং গিয়েই দেখি। এটা সত্যি আমাদের বাড়ি ঘর দেখলে মানুষ মেয়ে দিয়ে দিবে তো দূরের কথা, দূর থেকেই থুতু দিবে। গোসল করে ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। পুরাতন কাপড় পরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হব, এই জন্য রুম থেকে বের হলাম। পেছন থেকে আম্মা বলল, কিরে বাবা, এত সকাল সকাল আবার কোথায় যাস? কই আবার কাজে যাই। কেন, কিছু কি বলবে আম্মা? কালকে তোর দাদি তোরে কি বলছিল মনে নাই তোর? আমি গেলে আর কি হবে, তোমরা গিয়ে বউ পছন্দ করে আসো, পরের চিন্তা না হয় পরে করব। এত চিন্তার কোনো কারণ নাই, আজকে আর কাজে যেতে হবে না। যা গোসল করে রেডি হয়ে নে, আমরা কিছুক্ষণ পর বের হব।
আমি আচ্ছা বলে আবার রুমে চলে গেলাম। ভাবছিলাম বিয়েটা কোনোভাবে আটকাতে পারলেই হলো, কিন্তু আম্মা যা শুরু করছে এতে এবার বিয়েটা হয়েই যাবে। রুমে গিয়ে আবিরকে কল দিলাম। আবির ফোন রিসিভ করে বলল, দিলি তো সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে। এখন কি হয়েছে তাই বল। বউ দেখতে যাবি তো যা, ভালো কথা, এতে আমাকে এত বিরক্ত করে কি লাভ ভাই? এই এই শুন শুন শুন, আমি আবিরের কোনো কথা না শুনে কলটা কেটে দিলাম। আম্মার কথা মতো নতুন জামা কাপড় পরে রেডি হলাম। আজকে আমি আমার বউ দেখতে যাচ্ছি। ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করছে যা বলে বোঝানো সম্ভব না। সবাই মিলে বাসা থেকে বের হতেই আবির চলে আসলো। আগে থেকেই বাবা অটো ভাড়া করে রাখছে। আবির আর আমি সামনে বসলাম। আমি নতুন জামাইয়ের মতো চুপচাপ বসে আছি, মুখে কোনো কথা নাই। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে আজকে। ফোনের রিংটোনের শব্দে আমার ধ্যান ভাঙল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আওয়াজ আসলো। আমার কি অপরাধ ছিল ভাইয়া? আমি আপনার বন্ধুর বোন বলে আমাকে ইগনোর করেন, নাকি আমি পিচ্ছি বলে আমাকে ইগনোর করেন? মানুষ তো তৈরি করেছি উপরওয়ালাই, তিনি সবাইকে একটা করে মন দিয়েছেন। আমি তো কখনো বলিনি আপনি কালো। আপনি মানুষটা খুব ভালো, আপনার মন একদম ফ্রেশ, এজন্য আপনাকে পছন্দ করি। আর আপনি আজকে বউ দেখতে যাচ্ছেন, আমাকে একবার এই কথা বলার প্রয়োজন মনে করেন নাই? জানেন তো আমার মনটা খুব পিচ্ছি, যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু হয় তাহলে আমি বিষ খেয়ে নেব, বলে দিলাম। আবিরের বোনের কথা শুনে আমার মুখ থেকে হাসি উড়ে গেল। বেহালা কি বলে এ মেয়ে, পাগল হয়েছে নাকি? যদি আবির এসবের কিছু শুনতে পারে তাহলে আমার সম্পর্কে ও কি ভাববে? ওপাশ থেকে আবার বলল, কি হলো ভাইয়া, উত্তর দিচ্ছে না যে? খুব বিজি নাকি? আমি পালিয়ে আমার আম্মুর নম্বর থেকে কল দিলাম, কিছু বলবেন নাকি? আমি আস্তে করে বললাম, ফোন রাখো কেমন, পরে কথা হবে তোমার সাথে। এখন আমি এক জায়গায় যাচ্ছি। বউ দেখতে যাচ্ছেন তাই ঠিক। ঠিক আছে, আমি একটা কাগজে সুন্দর করে লিখব, আমার মৃত্যুর জন্য ভাইয়ের বন্ধু দায়ী। ওকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা মেনে নিল না, এজন্য শেষে কোনো উপায় না পেয়ে আমি বিষ খেয়েছি। আমি ভয়ে ফোনটা কেটে দিয়ে একেবারে বন্ধ করে দিলাম। আবিরের বোন যেই থ্রেড দেয় আমাকে, ভয়ে তো আমার কলিজার পানি শুকিয়ে গেল। কিরে মামা, এত চিন্তিত লাগছে কেন? আরে এত বাতাসের মাঝেও তোর কপাল থেকে ঘাম পড়ছে, কিছু কি হয়েছে কি মামা? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না তেমন কিছু হয় নাই। এর মাঝে বাবা বলল, গাড়ি রাখেন, আমরা চলে আসছি। বাবার কথা শুনে আমার বুকের ভেতরে ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো। একটু পর বুঝি আমার মেয়ের সাথে দেখা হবে। ভয়ের মাঝেও খুশি খুশি লাগছে। বাবার পেছনে পেছনে ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার পর আমাদের সবাইকে চেয়ারে বসতে দেওয়া হলো। বুঝেনি তো গ্রাম এলাকা, এখানে তো আর সোফা নাই। চেয়ারে বসতে একজন মুরব্বী লোক প্রশ্ন করলো, জামাইকে তো চিনলাম না। আমার বাবা আমাকে দেখিয়ে বলল, এ হলো আমার ছেলে। আমি মুরব্বী চাচাকে সালাম দিলাম। আবির আমাকে চিমটি দিয়ে বলল, কি মামা, জামাই জামাই একটা ভাব চলে আসছে না ভেতরে? হ্যাঁ, ধুর, রাখতো তোর কথা, দেখি কি হয়। মেয়ে বেশি সুন্দর হলে আমি বিয়ে করব না। আমি এমনি কালো মানুষ, এই জন্য আমিও আমার মতোই কাউকে বিয়ে করব। আমরা তো মেয়েকে আগেই থেকেই পছন্দ করছি, এখন আমার ছেলে মেয়েকে একটু দেখবে, ওকে জোর করে এখানে নিয়ে আসছি। আমার কথা শুনে একজন মহিলা উঠে দাঁড়িয়ে বলল, আপনারা বসেন একটু, আমি আমার মেয়েকে নিয়ে আসছি। এই বলে মহিলাটা ভেতরে চলে গেল। একটু পর সাথে করে একটা মেয়ে নিয়ে আসলো। মেয়েটা লাল কালারের একটা শাড়ি পরেছে। শাড়ি দেখে মনে হচ্ছে যেন নতুন বউ এসেছে বিয়ের পিঁড়ি থেকে। মেয়েটাকে আমাদের সামনে বসিয়ে মেয়ের মুখ থেকে ঘুমটা সরিয়ে বলল, এই হলো আমার মেয়ে মিষ্টি, আশা করি বাবা আমার মেয়েকে তোমার পছন্দ হবে। মেয়েটাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। কি বলবো ভাই, একে তো পরীর মতো দেখতে সুন্দর, তার উপর মুখের ফেস কাটিং এতটা ভালো। একবার দেখেই আমার ভালো লাগা শুরু করেছে। আর পছন্দ না হবার কোনো কথাই নেই। আমার দাদি ঠিকই বলছিল, যদি দুধ থেকে বেশি সুন্দর হয়ে থাকে তাহলে এই মেয়ে। আমাদের পুরো গ্রাম খুঁজলে এমন একটা মেয়ে পাওয়া যাবে না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল পরী দেখা, কিন্তু আজকে এই মিশ্রী নামের মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন নিজে পরী সঙ্গ আমার সামনে বসে আছে। ওর শরীর থেকে এমন ধরনের একটা সুঘ্রাণ ভেসে আসছে যা পাগল করে দিবে আমাকে মনে হচ্ছে। ঠোঁটের বাঁ পাশে ছোট্ট একটা তিল আছে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে মুখে মেকআপ দেয় নেই।
মেকআপ দিলে গালের দুই পাশে লাল হয়ে যায় আর মুখ ঘামতে শুরু করে। আহা মিষ্টি মেয়ে, তুমি তো আমাকে মিষ্টির মতোই পাগল করে দিলে। কী রূপ দেখালে আমায় তুমি। আমার মতো কালো একটা ছেলে যদি তোমার মতো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে পারে তাহলে আজীবন বলবো আমার মতো ভাগ্যবান ছেলে হয়তো আর এই পৃথিবীতে নেই। মনির মতো একটা বউ থাকলে আর কি লাগে এই জীবনে। আবার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল মাশাআল্লাহ। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। আবির আমাকে গোতা দিয়ে বলল, কী বলিস এসব তুই? হোশ আসে তো তোর? আবিরের কথা শুনে আমি বুঝলাম যে আমি কি বলে ফেলছি। মিষ্টি মেয়েটা আমার কথা শুনে একটু লজ্জা পেয়েছে। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে শেষ। দাদি পান চিবাতে চিবাতে বলল, নাতি, আমি তোরে আগেই বলছিলাম এই মেয়েকে তোর পছন্দ হবে, এই জন্য তো তোরে এখানে নিয়ে আসছি। এখন তো তোর বিয়ের জন্য রাজি হবি? মিষ্টির বাবা দাদির কথা শুনে বলল, আমার মেয়েকে বিয়ে করার জন্য কত ছেলে আছে, কিন্তু আমার তোমাকে পছন্দ হয়েছে। কেন জানো? তুমি গরিব দুঃখী মানুষদের সাহায্য করো। পকেটে টাকা না থাকার পরেও যে দোকান থেকে বাকি নিয়ে ওদের খেতে দে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। সাথে সাথে বাবা বলল, ও তাই তো বলি, আমার ছেলেরা তো দোকান বাকি হয় কেন? আমার ছেলে তো বিড়ি সিগারেট খায় না। তবে যাক, মানুষকে সাহায্য করা ভালো। তো ভাই সাহেব, আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি, এদিকে ওরা ছেলেমেয়েরা কথা বলো। হ্যাঁ, তা ঠিক। মিষ্টি মা, তুই ওকে একটু বাইরে নিয়ে যা, নইলে তোর রুমে নিয়ে যা। যা দেখ, তোরও তো একটা পছন্দ আছে। আবির আমার কানে কানে বলল, যা বন্ধু, সময় এখানেই। এই মেয়েটা খুব সুন্দর, আমি জানি তুই পটিয়ে নিতে পারবি। হাত পা ধুয়ে কাজে লেগে পড়। গুড লাক বন্ধু, গুড লাক। মিষ্টি দাঁড়িয়ে আস্তে করে বলল, চলেন আমার তৈরি করা বাগান থেকে আপনাকে ঘুরিয়ে আনি। আমি যাব কিনা তাই চিন্তা করছে। তখনই আবির আমাকে গোতা দিয়ে তুলে বলল, যা সালা, মগার মতো বসে থাকলে কি মেয়ে পটাতে পারবি? মিষ্টি নামের মেয়েটার পেছনে পেছনে আমি যেতে লাগলাম। ঘর থেকে বের হতেই উঠানের এক কোনায় আমার নিয়ে গেল। এখানে কয়টা ফুল গাছ আছে, ছোট ছোট গাছে আবার কি যেন ফুল ধরেছে। মেয়েটা একবারই বলল, নামটা তো মনে হয় জানা হয়ে গেল। আমার সম্পর্কে আরও কিছু জানার থাকলে বলতে পারেন। আপনার সম্পর্কে আমি আগেই সকল তথ্য নিয়ে নিয়েছি আপনার দাদির কাছ থেকে। মনে মনে বললাম, এই দাদিও না, অচেনা কারো কাছে আমার তথ্য দিতে হবে কেন? কি হলো মিস্টার, কোনো কথা বলছেন না যে? না মানে আসলে ও মাইয়া, ও মাইয়া, আমি আবার কিতা মনে করতাম। যা বলার মন প্রাণ দিল খুলে বলে ফেলেন। আমার মতো কালো ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন যে? আপনি এত সুন্দর, তার উপর আমি এতটা কালো। বিয়ের পর মানুষ দেখলে কি বলবে আমাদের? আমার প্রশ্নটা শুনে মিষ্টি আমার দিকে ফিরে তাকালো। আমার দিকে ফিরে তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসি দিয়ে বলল, এই যে আপনি কথা বলছেন, আমিও কথা বলছি, এর মাঝে শুধু সুরের চেঞ্জ। আপনার মনের ভিতরের রং কি আমি বলতে পারবো না, আবার আমারটাও আপনি বলতে পারবেন না। মোট কথা হলো, মন তো সবার আছে। কষ্ট পেলে আপনিও যেমন অনুভব করেন, আমিও ঠিক তেমন অনুভব করি। আর আমার মতো শত শত সুন্দরী মেয়েদের পতিতা পল্লীতে পাবেন, যারা দেহ ব্যবসা করে। তাহলে এই চেহারার কোনো দাম আছে কন? এখন বলেন, চেহারা দিয়ে সব কিছু হয় নাকি মন দিয়ে হয়? আপনি কালো, আমি সুন্দর, এটা কোনো বিষয় না। বড় কথা হলো আপনার মনটা ভালো, এই জন্য আপনাকে আমার পছন্দ হয়েছে। চেহারার তুলনা কখনোই করবেন না, ঠিক আছে? মিষ্টির কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওর চেহারা যত সুন্দর তার থেকেও আরও বেশি সুন্দর মিষ্টির মুখের কথাগুলো। এই, আপনি বউ দেখতে এসেও কোনো কথা বলছেন না? কি আর বলবো বলো, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেছে। তোমার চেহারার মতো তোমার কথাগুলোও সুন্দর। সবাই যদি তোমার মতো চিন্তা করতো, তাহলে আজকে যেই মেয়েরা সরকারি চাকরি করে তারা বেকার একটা ছেলেকে বিয়ে করে প্রতিষ্ঠিত হতো। এই পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত, যে বড়লোক সে বড়লোক কাউকে খোঁজে। দিন শেষে একটা পার্থক্য থেকেই যায়, যে ধনী গরিবের মাঝে অনেক বড় ব্যবধান। কে কী করলো না করলো আমি দেখে কি করব? আমি কি করলাম এটাই আমি দেখব। এখন বলেন, আমাকে আপনার পছন্দ হয়েছে? এই কথাটা যদি আমি আপনাকে বলি, মিষ্টি আবার ঠোঁট বাঁকা করে বলল,
তাহলে আমি এক কথায় হ্যাঁ বলবো। আমার বয়স হয়তো এত বেশি না, কিন্তু আল্লাহ পাক আমাকে বুদ্ধি দিয়েছে। যদি চেহারা দিয়ে কিছু হতো তাহলে তো পতিতা। এসব কথা বলো না। রোজা রমজানের দিন দোয়া করো যেন আল্লাহ সবাইকে ভালো করে দেয়। মিষ্টি মা হয়েছে তোদের, হলে ভেতরে আয়। মিষ্টি ওর বাবার কণ্ঠ শুনে বলল, বাবা ডাক দিয়েছেন, যেতে হবে। বললেন না যে আমাকে আপনার পছন্দ হয়েছে কি না? কিছু কিছু কথা আছে যেগুলো বলা যায় না, চোখের ভাষায় বুঝে নিতে হয়। আমি শুধু এটুকু বলবো যে আপনার মতো ভালো মনের একজন মানুষকে যদি আমি না করি তাহলে খুব বড় সুযোগ আমি হাতছাড়া করব। মিষ্টি হাসতে হাসতে বাসার ভেতরে ঢুকে গেল। আমি উঠানের এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, তোমার খেলা বোঝা বড় তাই। ফকিরকে বাদশা বানাও আর বাদশাকে ফকির। আমি আজকে যা পেয়েছি হাজার হাজার শুক্রিয়া জানাই তোমার কাছে। মিষ্টির কাছ থেকে একটা ফুল ছিঁড়ে ঘরের ভেতরে গেলাম। ভেতরে যেতেই দাদি আমার হাতে ফুল দেখে বলল, বাহ বাহ, ভালোই তো, একজন আরেকজনকে হুপুজু করে ফেলেছ। আর আমি বললেই বলিস বিয়ে করব না। আরে দাদি, এটা হাপুস না, ও এটা প্রপোজ হবে। হ্যাঁ, ওই এক কথাই হলো, বাংলা আর ভাঙারি একই। আমি দাদির কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আবিরের পাশে গিয়ে বসলাম। বাবা বলল, সামনে। তো ঈদ চলে আসলো, আর আমি এবারের ঈদ আমার ছেলের বউকে সাথে নিয়ে পালন করতে চাই। এজন্য আমরা এই শুক্রবারে বিয়ে ঠিক করছি। কি বলিস তুই? আমি শুধু বললাম, বাবা বিয়েটা একটু দেরিতে হলো ভালো হয় না? বলছিলাম কি, ঈদের পর। মিষ্টি সবার ভেতর থেকে বলল, আপনি কি চান ঈদের পর আমাদের বিয়ে হবে? যদি চান তো। আমি মিষ্টির দিকে তাকিয়ে মিনিটের ভেতরে সব কিছু ভুলে গেলাম। বাবার কথার জবাবে আমি বলে দিলাম, তোমরা যা ভালো মনে হয় তাই করো বাবা, এতে আমার কোনো আমত নেই। আমার কথা শুনে সবাই আবার হাসতে শুরু করলো। বিয়ের দিন তারিখ যেহেতু পাকাপাকি হয়েছে এই জন্য আর কোনো কথা হয় নাই। ছোট একটা টেবিলে বসিয়ে আমাদের খাবার দেওয়া হলো। বিয়ের আগেই মনে হচ্ছে জামাই আদর পেয়ে যাব আজকে। ফোনটা হাতে নিয়ে দেখবো কয়টা বাজে, তখন ফোনের স্ক্রিনের ওপর একটা মেসেজের দিকে নজর গেল। সেখানে লেখা, 100 পিস্তল আমার কাছ থেকে নিয়ে শিখদের বাড়িতে পৌঁছে দিতে পারলে 1 লাখ টাকা পাবি। আর একটা বড় অফার পাবি, সেখানেই পিস্তল পৌঁছাতে গিয়ে যদি তোর সামনে কেউ দাঁড়ায় তাকে মেরে ফেলবি। সব কিছু আমি দেখে নিব, মামলা হলেও কিছু হবে না। তুই শুধু আমার কাজটা করে দে, আমি জানি এটা শুধু তোর দ্বারাই সম্ভব। মেসেজটা পড়ে আমার মাথা আউলে গেল। কি লেখা আছে এখানে? কে বা কারা আমাকে এই মেসেজ দিল? মানুষ কি আজকাল পাগল হয়ে গেল নাকি? হয়তো ভুলবশতই আমার কাছে এই মেসেজ চলে আসছে। মিষ্টি টেবিলের সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে ইশারা করে বলল, কি মিস্টার, খাবার খাচ্ছেন না যে? চিন্তার কোনো কারণ নেই, আগে খেয়ে নিন। আপনি তো আমার শত্রু না যে খাবারের মধ্যে বিষ মিশাবো। আপনি আমার হবু হাজবেন্ড, সেই হিসাবে আপনার খেয়াল রাখা আমার উচিত। নাকি আপনি চান বিয়ের আগে আপনাকে আমি খেয়ে দিই? আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। আচ্ছা, মিষ্টি কি আমাকে আগে কোথাও দেখেছে? আমার মতো কারো ছেলে বিয়ে করে মিষ্টি কি এমন পাবে, এটাই বুঝলাম না। হালকা করে কিছু খেয়ে উঠে গেলাম। আমার বাবা খাবার টেবিল থেকে দাঁড়িয়ে বলল, এখন আমাদের যেতে হবে, বাসায় গিয়ে আবার বিয়ের জিনিসপত্র কিনতে হবে। বিয়েটাও তো খুব কাছে চলে আসছে। মিষ্টির বাবা বলল, জান, ফোনে তো কথা হবেই। সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, তবে আমার মনের ভেতরে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে। যদি কোনো মতে মিষ্টির ফোন নাম্বারটা নিতে পারি, এত সুন্দর ভাষায় ও কথা বলে। বিয়ের পর কথা হবে সেটা আলাদা হিসাব, তবে এখন যদি ফোন নাম্বারটা পেতাম তাহলে হয়তো একটু কথা বলতে পারতাম। ঘর থেকে বের হয়ে উঠানে চলে গেলাম। তখন মিষ্টি সবার সামনে বলে ফেলল, আশেপাশে তাকিয়ে আর দেখতে হবে না, আমি আপনার মনের কথাগুলো একটু হলেও বুঝতে পারছি। আমার ফোন নাম্বার চাই, তাই তো? বাসায় যান, আমি আপনাকে কল দেব। দাদি আমার পিঠে চিমটি দিয়ে বলল, আগে বিয়ে করবে না, এখন আবার ফোন নাম্বার চাই। আমার ছেলেটাকে আর লজ্জা দিয়েন না আপনারা। দেখেন না, এমনিতেই ও কতটা লজ্জা পেয়েছে, লজ্জায় গাল একেবারে লাল হয়ে গেছে। আমি নিচের সম্মান বাঁচাতে তাড়াতাড়ি হেঁটে গাড়ির সামনে চলে গেলাম। বউ দেখতে আসছি নাকি সম্মানের 12টা বাজাতে এখানে আসছি। লজ্জায় মিষ্টির সাথে একটু ভালো করে পর্যন্ত কথাই বলতে পারলাম না।
আমি আর আবির সামনে বসে পড়লাম। বাবা গাড়িতে বসেই বলল, চিন্তামুক্ত হলাম এখন আমি। ভাবছিলাম ছেলেটা মেয়েটাকে পছন্দ করবে না, কিন্তু যাই হোক, পছন্দ হয়েছে। আরও কত কি বলছে বাবা একা একা। মাঝ রাস্তায় আমি আর আবির গাড়ি থেকে নেমে গেলাম। রাস্তার এক পাশে দাঁড়িয়ে দুইজন মিলে সিগারেট খাচ্ছে। তখন আবির বলল, যাই বলিস না কেন মামা, এই মেয়ে বিয়ে করলে তোর জীবনে আলাদাই একটা মানসিক শান্তি চলে আসবে রে। বাহিরে আমরা যতই না কষ্ট করি, কিন্তু যদি আমাদের ভেতরে কোনো মানসিক শান্তি না থাকে, তাহলে কাজ করেও আমরা শান্তি পাবো না। তোর আর নেতিবাচক কথা বলতে হবে না, চল বাসায় যাই। আরে বাসায় গিয়ে কি করব? আজকের দিনে যেহেতু সুযোগ পেয়েছি, চল কোথাও থেকে ঘুরে আসি। তাই চল বরং। আবিরের সাথে ঘুরতে বের হয়ে গেলাম। এদিক সেদিকে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। আবিরকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে শুনি বাবা বসে বসে বিয়ের পরিকল্পনা করছে। বিয়ের জন্য হলেও তো কিছু টাকা লাগবে, কিন্তু এত টাকা পাবো কই? পকেটের যে অবস্থা। আমি সোজা রুমে চলে এলাম। বিছানার উপর পা তুলে বসতেই আবিরের কল এলো। আমি ফোন রিসিভ করে বললাম, মাত্র না তোর সাথে ছিলাম, এখন আবার কল দিলি কেন? মামা, আমার বোন হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে, বুঝতেছি না কি করব। তুই একটু তাড়াতাড়ি আয় তো। এই বলে আবির কল কেটে দিল। ক্ষণিকের ভেতরে আমার আবার সেই আগের কথাগুলো মনে হয়ে গেল। আবিরের বোন বলছিল, যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। যাই গিয়ে দেখি এই মেয়ে আবার কী করেছে। আমি আবার বাসা থেকে বের হয়ে আবিরের বাসার দিকে রওনা দিলাম। অল্প কিছুক্ষণের ভেতরে ওদের বাসায় চলে গেলাম। ভেতরে যাব তখন ভেতর থেকে একটা আওয়াজ আসলো, আবিদা তুই এখনও পিচ্ছি, কারোর জন্য হাত কেটে ফেলা এটা কিন্তু ঠিক না। এই বয়সে প্রেম ভালোবাসা একটু হয়েই থাকে, তাই বলে হাত কাটতে হবে? আবিরের বোন আদিবা আমার জন্য হাত কেটেছে, যা শালা, এটা কোন কথা? আমি ভেতরে গিয়ে দেখি আবির ওর বোনকে বকাঝকা করছে। আঙ্কেল আর আন্টি চুপ করে বসে আছে। আমাকে দেখে আবির বলল, দেখ তো বন্ধু, কি কারবার করেছে এই মেয়ে, মন তো চাইছে ওর মাথা ফাটিয়ে ফেলি। আরে ভাই বাদ দে তো, পিচ্ছি মেয়ে আবেগ কন্ট্রোল করতে পারে নাই বলে এমন করছে, যে আমি বুঝিয়ে বলবো না। আদিবা আর এমন করবে না, ঠিক আছে? এখন ভেতরে যাও। আদিবা আমার কথা শুনে চুপচাপ মাথা নিচু করে ভেতরে চলে গেল। কোনো মতে আমি এখানকার পরিস্থিতি সামাল দিলাম। রাতে আবির বলল, আমাদের বাসায় আজকে থেকে যা বন্ধু, রাত তো হয়েই গেছে। আবিরের কথা মতো আমি ওদের বাসায় থাকার সিদ্ধান্ত নিলাম। রাতে খেয়ে আবির আর আমি শুয়ে পড়লাম। আবির এক পাশে শুয়ে বলল, বুঝলি মামা, 2 দিন পর তো ওর সাথে থাকবে বউ, আর আমার সাথে কোলবালিশ। এই কষ্ট কারে কই? আন্টিকে বলবো নাকি রে? না ভাই, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। ফোনে টুংটুং শব্দে ফোনটা হাতে নিলাম। ফেসবুক থেকে কে যেন মেসেজ করেছে আমাকে। মেসেঞ্জারে ঢুকে দেখি অচেনা একটা আইডি থেকে মেসেজ করেছে, কিন্তু মেসেজগুলো দেখে বুঝে ফেললাম এটা আবিরের বোন আদিবা। আমি মেসেজে লিখলাম, এই তুমি ফোন পেলে কার কাছে? মেসেজের রিপ্লাই আসলো, এটা আমার আম্মুর ফোন। জানেন, আপনার বিয়ের কথা শুনে হাত কেটেছি। আমার জন্য আপনার কি একটুও দয়া হয় না? যদি আমি সত্যি সত্যি মরে গেলে কি হবে? হয়তো আমি কয়েকদিন জেলে থাকবো, তোমার ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তো কি হয়েছে, পরে তো সব কিছু ঠিক হবে। আমার সোজা কথা শোনো, তুমি আমার বোনের মতো, আমি তোমাকে আমার ছোট বোন মনে করি। সো উল্টাপাল্টা কিছু করো না। ভাইয়া এভাবে বলতে পারলেন? আমি রাগের ইমোজি দিয়ে বললাম, যেমন চাই তাই করো, পাগলামি করলে তোর ক্ষতি হবে, আমার কি? ফালতু মেয়ে, তোর বয়সে আমরা ল্যাংটা হয়ে ঘুরতাম, আর তুই এখন ছেছে। আদিবা উল্টা কয়টা রাগের ইমোজি দিয়ে বলল, আমাকে কাঁদিয়ে তুমি ভাইয়ের সুখে থাকতে পারবে না। বিয়ে করবে তো ঠিক আছে, করো, কিন্তু আমি অভিশাপ দিলাম, বিয়ে করে তুমি সুখী হতে পারবে না। কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না, জানেন তো ভাইয়া? আমার এই অবুঝ মনের সাথে তুমি খেলা করলে এর বিচার তুমি খুব তাড়াতাড়ি পাবে। এই পর্যন্ত লিখে আদিবা আর কিছু লেখে নেই, আর মেসেজ আসছে না। যাই হোক, মেয়েটা আমাকে বকা দিয়ে হলেও নিজের আবেগ কন্ট্রোল করতে পারছে। কিরে, কার সাথে এত কথা বলিস? নাকি ভাবি কল দিয়েছে? আরে না, এমনি। তবে একটা বিষয়, যদি বিয়ের আগে মিষ্টির সম্পর্কে একটু খবর নিতাম তাহলে বেশ ভালো হতো না আবির? আরে খবর নিতে হবে কেন? হ্যাঁ, এই মেয়েটা তো খুব ভালো, তবে তুই চাইলে নে। আচ্ছা মামা, তোর যা ইচ্ছা তাই কর,
হ্যাঁ, আমি এখন ঘুমাবো রে। আবিরের কথা শুনে ফোন পাশে রেখে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা এক নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মিস্ত্রি তো আবার কল দেয় নাই। আমি কল ব্যাক করতেই ওপাশ থেকে সুরেলা কণ্ঠে আওয়াজ করে বলল, কি খবর সাহেব, ঘুম ভাঙলো তাহলে? রাতে আপনাকে এতগুলো কল দিলাম, কিন্তু একটা কলও তো আর রিসিভ করেন নাই। আর বলো না, আজকে একটু আগে ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন বলেন কেমন আছেন? শরীর স্বাস্থ্য মন ভালো আছে তো? মোটামুটি ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আছি, তবে কেউ একজন পাশে থাকলে অনেক ভালো হতো। কেমন যেন নিজেকে শূন্য শূন্য মনে হয়। এই তো আর কয়েকটা দিন অপেক্ষা করেন ম্যাডাম, আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে। মিস্ত্রির সাথে কতক্ষণ কথা বললাম জানি না। কথা শেষ হতেই আবির বলল, প্রেম ভালোবাসা শেষ হলে ফ্রেশ হয়ে নে, আমি কাজে গেলাম, খেয়ে বের হবি, ঠিক আছে? আমি আর বসে না থেকে ফ্রেশ হয়ে নিলাম। হালকা পাতলা কিছু খেয়ে আবিরের বাসা থেকে বের হলাম। অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত দিনটা এসে গেল। আজকে সকাল থেকে আমাদের পরিবারের সবাই খুব বিজি। সবাই শুধু এটাই বলছে যে আমি এত সুন্দর বউ কোথায় পেলাম। যাই হোক, আমার মতো কালো একজন ছেলের কপালে এত সুন্দরী একটা বউ ছুটবে কে আশা করছিল। আমি আমার রুমে জামাইয়ের জামা কাপড় পরে রেডি হচ্ছি। ঠিক এই মুহূর্তে আদিবা আমার রুমের ভেতরে প্রবেশ করলো। আমি আদিবার দিকে তাকিয়ে বললাম, কে পিচ্ছি, কিছু কি বলবে? আদিবা আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এতটা পাশেন কিভাবে হলেন? আপনার ভিতরে কি একটুও দয়া মায়া নেই? শেষবারের মতো আপনার কাছে আসলাম। দেখো পিচ্ছি, আবেগ দিয়ে দুনিয়া চলে না, বুঝলে? আবির, আবির কই তুই? আবির ভেতরে ঢুকে বলল, বল মামা, কি হয়েছে? আমার পকেটে তো এখন আর টাকা নাই। তুই আদিবাকে চকলেট কিনে দে তো। বেচারি চকলেট না পেয়ে কান্না করছে। আদিবা আমার কথা শুনেই সত্যি সত্যি কান্না করে রুম থেকে বের হয়ে গেল। পিচ্ছি মেয়ে, এত কিছু বোঝে না। ওর কথা না হয় বাদ দিলাম। বাসার সবাই রেডি হয়ে নতুন বউ আনার উদ্দেশ্যে আর রওনা দিলাম। এখান থেকে আমার শ্বশুর বাড়ি এতটাও দূরে না, এই জন্য খুব তাড়াতাড়ি ওদের বাসার সামনে চলে গেলাম। আমাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হলো। নিজের কাছে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে। জীবনে এই প্রথম বিয়ে করতে আসছি, লজ্জা তো লাগতেই পারে। ধীরে ধীরে বিয়ে বাড়ির কাজ শুরু হলো। অল্প কিছুক্ষণের ভেতর কাজীও আবার চলে আসলো। কাজী আসার একটু পরে মিষ্টিকে বউ সাজিয়ে আমার পাশে বসানো হলো। আমি ওর মুখ দেখতে পাচ্ছি না, মিষ্টির মুখ শাড়ির আঁচল দিয়ে ঢাকা। ওর সাথে এখন কথা যে বলবো সেই সাহসটুকু আমার নেই। এই জন্য ভাবলাম বিয়ের পর না হয় একসাথে কথা বলবো। কাজী আমাদের সামনে এসে আমাদের বিয়ে শুরু করতে লাগলো। কবুল বলার আগে কাজী যখন বলল 3 মোহর 10 লক্ষ টাকা, তখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আমি তো আর কথা বলতে পারবো না। এই জন্য আবিরকে বললাম, আবির 3 মোহর এত কেন জিজ্ঞেস কর। আমার কথা মতো আবির সবার দিকে এই প্রশ্ন ছুঁড়ে মারল। আর ঠিক তখন আমার শ্বশুরমশাই বলল, দিনমোহর 10 লাখ কেন, 10 কোটি হলেও তো আমি মনে করি তোমার কোনো সমস্যা হবে না। তুমি তো আর আমার মেয়েকে ডিভোর্স দিবে না। এসব বলা খুব খারাপ। আমি শুধু তোমাকে বোঝানোর জন্য বললাম। আবিরকে দিয়ে কোনো কাজ হবে না, এই জন্য আমিই বললাম, বেয়াদবি মাফ করবেন। আমি আপনার কথা মানলাম, 10 লাখের জায়গায় 10 কোটি দিবেন। যদি এমন হতো তাহলে বিয়ের পর তো সব মেয়েরা তার স্বামীকে কারে ধরে ঘোরাতো। এই জন্য আমি বলছি কি। মিষ্টি আমার হাতে স্পর্শ করে বলল, আমাকে বিশ্বাস হয় না আপনার? যদি বিশ্বাস হয় তাহলে বিয়েটা করেন। আমি তো শুধু আপনার মন দেখেছি, তাহলে আপনি কেন অমত পোষণ করছেন? বাবা মার দিকে এগিয়ে এসে বলল, সংসার করবি তুই আর বৌমা। আমি জানি মিষ্টিমা কতটা ভালো, কিছু হবে না, আমি আসি না। সবাই যেহেতু বলছে আমি আর না করব কেন, এই জন্য আমিও কিছু না ভেবে রাজি হয়ে গেলাম। 3 কবুল বলে আমি মিষ্টিকে বিয়ে করে নিলাম। আমার মতো কারো একজন ছেলে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, এটাই তো আর আমি জানতাম না। বিয়ের পালা শেষ হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, এই জন্য সব কিছু মিটমাট করতে লাগলাম। পাশ থেকে একটা কথা আমার কানে আসলো। কথাটা ছিল এমন, টাকার জন্য লেখাপড়া করতে পারছে না, আর এই টাকার জন্য কাউকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করার কোনো মানে আছে? মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। আমি এই কথার আগামাথা কিছুই বুঝলাম না। হঠাৎ করে একটা ছেলে এসে বলল,
দুলাভাই, আপনি কেমন আছেন? আমি হাসি মুখে বললাম, জি ভালো আছি। তুমি ভালো আছো তো? ছেলেটা জোরে চিৎকার দিয়ে বলল, কি? আপনি কালো? এটা কি সবাইকে বলতে হবে? আমি বলছি আপনি ভালো আছেন তো? ছেলেটার কথা শুনে আশেপাশের সবাই আমার দিকে তাকিয়ে দেখতে লাগলো। বিষয়টা অবশ্য লজ্জাজনক। আবির আমার পাশ থেকে বলল, কিরে ভাই, তুই কি কানে কানে কথা শুনিস? আমার বন্ধুও বলল ও ভালো আছে। ছেলেটা আবার বলল, কি আপনি কালো? সব কালোর বংশধর। এর মাঝে একটা মেয়ে এসে বলল, দুলা ভাই, কোণে একটু সমস্যায় আছে, কম শুনে তো এই জন্য একটা বললে আরেকটা শোনে। আর ও হলো আপনার একমাত্র শালা মিষ্টি আপুর চাচাতো ভাই। আমি মনে মনে বললাম, একটা মাত্র আমার শালা, তা নাকি আবার কানে কম শুনে। মিষ্টিকে কোলে করে গাড়িতে নিয়ে বসালাম। তবে আশ্চর্যের বিষয়, মিষ্টি কোনো কান্না করছে না। ওর চোখে এক ফোঁটাও পানি নাই। কত দেখলাম নতুন নতুন মেয়েদের বিয়ে হয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, কিন্তু এই মেয়ে তো একটুও কান্না করছে না। গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। মিস্ত্রির সাথে কতগুলো মেয়ে এসেছে। ওদের থেকে একটা মেয়ে বলল, জানেন তো দুলা ভাই, আমার আপু মেডিকেলের ছাত্রী। আপনার ভাগ্য ভালো যে আমার আপুর মতো একজন বউ পেয়েছেন। এই কথা বলে মেয়েটা উহ করে উঠল। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মিষ্টি মেয়েটার হাতে জোরে চিমটি দিয়েছে। কাহিনী তো আমি কিছুই বুঝছি না। গাড়ির ভেতরে বসে থাকতে খুব গরম লাগছে। হঠাৎ করে গাড়ি কিছু একটার সাথে লেগে আটকে গেল। রাস্তার সামনে কয়েকটা ছেলে দাঁড়িয়ে গাড়ি আটকে ধরেছে। বাবা নেমে ওদের সামনে থেকে সরতে বলল, কিন্তু ওরা নাকি আমার সাথে কথা বলতে চায়। গরমে মিষ্টির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমি গাড়ি থেকে নেমে বললাম, বাবা তুমি ভেতরে যাও, বিষয়টা আমি দেখছি। আমার সাথে আবিরও নেমে বলল, মামা, ছেলে পেলেদের আসতে বলবো কি? না, এসব কিছুর দরকার নেই, চল গিয়ে দেখি কি বলে। আমি গাড়ির ওপরের টুপিটা রেখে ওদের সামনে গেলাম। গিয়ে বললাম, কী চাই ভাই আপনাদের? একটা ছেলে হাত দিয়ে ইশারা করে আবিরকে বলল, তুমি এখান থেকে যাও, আমরা একান্ত ওর সাথে কথা বলতে চাই। আবিরকে আমি ইশারা করে বললাম, যা তুই এখান থেকে, দেখি ওরা কি বলে। আবির আমার কথা মতো দূরে চলে গেল। আবির যেতে একটা ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রাসেল। মাঝ রাস্তায় তোমাকে গাড়ি আটকানোর জন্য সরি। সেদিন আমি তোমাকে মেসেজটা করেছিলাম। এখন বলো, তুমি কি রাজি? পাগল হয়েছেন ভাই? আমি গরিবের ঘরের সন্তান, আমি খুন খারাপই করব? আমার দ্বারা এইসব হবে না। ছেলেটা আমার ঘাড়ে হাত রেখে বলল, 3 দিন আগে একটা ধর্ষণকারী খুন হয়েছে। অন্ধকারে কেউ কিছু দেখতে না পেলেও আমি ঠিকই দেখেছি। আশা করি আর বলতে হবে না। তোমার জন্য এই অফারটা 3 দিন থাকবে। চিন্তা করে দেখো, যত টাকা চাও তাই দিব। নতুন বিয়ে করলে বিবাহ জীবন উপভোগ করো। আসি কেমন? এই তোরা সবাই চল, যাই এখন। এই কথা বলে ছেলেগুলো চলে গেল। আবির আমার কাছে এসে বলল, তরে কি মারার হুমকি দিয়েছে বন্ধু নাকি? না, তেমন কিছু বলে নাই। আগে বাসায় যাই, পরে সব কিছু বলছি। গাড়িতে বসতেই বাবাও একই কথা জিজ্ঞেস করলো, কিন্তু উত্তরে আমি চুপ ছিলাম। যদি অন্ধকারের আড়ালে আমার রহস্য বের হয়ে যায়, তাহলে মানুষ আমার মুখে থুতু দিবে। মিষ্টি আমার হাত চেপে ধরে আছে। মিষ্টি হয়তো ভাবছে ওরা আমাকে মারতে এখানে আসছে। নতুন বউ আমার কিছু হয়ে গেলে চিন্তা করবে না? বাসায় যাওয়ার পর সবাই নতুন বউ নিয়ে বিজি হয়ে গেল। আমার দিকে কারো কোনো খেয়াল নাই। ভাইয়া বিষ খাবেন? বিষ দেবো কি? মাত্র একটা শুভ কাজ সেরে আসছি, যাও, বিরক্ত করো না তো। গোপনে একটা কথা কি জানেন? আজকে রাতে বড় একটা ঝামেলা হবে, তখন আমার কথা মিলিয়ে নেবেন, ঠিক আছে? আদিবান চলে গেল। ধীরে ধীরে রাত হতে লাগলো। রাতে আম্মা আমাকে ডেকে খাবার জন্য বলল। আমি খাবার টেবিলে চলে গেলাম। সবার সাথে বসে আমিও খেতে লাগলাম। অল্প খেতেই মনে হচ্ছে যেন আমার গলা চলে যাচ্ছে। আমি এখন ভালো করেই বুঝতে পারছি আমার খাবারের সাথে বিষ মেশানো হয়েছে। এটা যে আদিবার কাজ আমি খুব ভালো করেই বুঝে নিয়েছি। এখন যদি আমি বলি আমার খাবারের সাথে বিষ মেশানো হয়েছে, তাহলে এখানকার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি খাবার রেখে আবিরকে বললাম, আবির তাড়াতাড়ি বাহিরে চল, জরুরি একটা দরকার আছে। মামা, আগে খেতে দে, আর একটু পর তোর বাসর রাত, বাইরে গিয়ে তুই কি করবি? আমার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। আমি আবিরের কলার ধরে বললাম, তাড়াতাড়ি বাইরে চল বলছি।
আবিরকে নিয়ে বাড়ির ভেতর থেকে বের হতেই আবির বলল, কিরে মামা, কি এমন হয়েছে? আমাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চল, আমার খাবারে বিষ মেশানো ছিল। আবির অবাক হয়ে বলল, কি বলিস এসব? আমি আর কিছু বলতে পারি নাই। আবিরের ওপর পুরো ভর দিয়ে শুধু বললাম, কাউকে কিছু বলার দরকার নেই, তুই তাড়াতাড়ি আমাকে নিয়ে হাসপাতালে যা। আমার কথা মতো আবির আমাকে নিয়ে হাসপাতালে চলে গেল। দীর্ঘ 1 ঘন্টা পর আমি বিপদমুক্ত হলাম। এইদিকে আবার বাড়ি থেকে একটার পর একটা কল আসছে। আবির ভেতরে এসে আমার পাশে বসে বলল, কে হতে পারে যে তোর খাবারের সাথে বিষ মিশিয়েছে? আমি নিজেও জানি না, তবে এইসব কথা কাউকে বলার দরকার নেই। রাত অনেক হয়ে গেছে, মিষ্টি হয়তো আমার জন্য অপেক্ষা করছে। চল বাসায় যাওয়া যাক। তোর কি শরীর খারাপ এই অবস্থায়? আমি না গেলেই সবাই আমাকে নিয়ে টেনশন করবে। চল বাসায় যাই। হাসপাতাল থেকে আবার আবিরকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় শুধু একটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আবিরের বোন আমার সাথে এমন করলো কেন। ভাবছিলাম আদিবার হয়তো আমার উপর রাগ ছিল, তাই বলে আমার খাবারে বিষ মিশাবে। বাসায় যেতেই আম্মুর বকাঝকা শুরু হলো। এত রাত হয়ে গেল, আমি নতুন বউ রেখে বাহিরে কি করি? আমার প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। অবশেষে আমি আমার রুমের দিকে রওনা দিলাম। দরজা খুলে ভেতরে গেলাম। আজকে আমার রুম থেকে মাতাল করা একটা ঘ্রাণ ভেসে আসছে। নতুন বউ আমার বিছানার ওপর ঘোমটা দিয়ে বসে আছে। আমি দরজা লাগিয়ে দাঁড়িয়ে গেলাম। আমার ভেতরে যেন আলাদা একটা অনুভূতি কাজ করছে। আমি হেঁটে বিছানার দিকে যাব, তখন মিষ্টি আস্তে করে বলল, একটু দাঁড়ান, একটা কাজ বাকি আছে। মিষ্টির কথা শোনার সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম। মিষ্টি নিচে নেমে আমার সামনে এসে আমার পা ছুঁয়ে সালাম করে বলল, আজ থেকে আপনি আমার অর্ধাঙ্গিনী, আমার প্রাণ প্রিয় স্বামী। আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলার চেষ্টা করব। আসেন, বিছানায় বসেন। আমি বিছানায় বসে বললাম, আমি আসলে সরি, জরুরি একটা দরকারে বাইরে গিয়েছিলাম। বসো তুমি আমার পাশে। মিষ্টি একটা চেয়ার টেনে আমার সামনে বসে বলল, সারা রাত পড়ে আছে, মন ভরে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। এখন আপনি কি আমার ঘুমটা তুলবেন? আমি মিষ্টির ঘুমটা তুলে বললাম, মাশাআল্লাহ, আমার বউ দেখতে পরীর মতো সুন্দরী। আমার এই এক জীবনে আমি আপনার মতো একটা বউ পেয়ে আমার জীবন ধন্য মনে করি। মিষ্টি এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, মানুষ টাকার জন্য কত কিছু করে, আর আজকে আমি সেটাই করছি। এছাড়া আমার কিছু করার ছিল না। বুঝলাম না তোমার কথা। আমি একজন মেডিকেলের ছাত্রী। কি সত্যি আমার বউ মেডিকেলের ছাত্রী? এটা শোনার পর যে আমি কতটা খুশি হয়েছে বলার বাইরে। কিন্তু টাকার কারণে আমি পড়াশোনা করতে পারছি না। আমি এবার মন খারাপ করে বললাম, আমার ইনকাম এতটাও বেশি না যে তোমার পড়াশোনা আমি করাবো। কি আর করবে, গরিব ঘরে জন্ম আমাদের। আমি তোমাকে কোনো কাজ করতেই দিব না, দেখিও। আমার ইচ্ছে ছিল অনেক বড় ডাক্তার হব আমি। এই জন্য আপনাকে আমি বিয়ে করেছি। এই বিয়ে এখান পর্যন্ত সমাপ্ত। এই পর্যন্ত আসার জন্য আমি 10 লাখ টাকা পাবো। এতেই আমার পড়াশোনার খরচ অনেকটা হয়ে যাবে। বাকি খরচ আমি টিউশনি পড়িয়ে তুলে নেব। কি বলছো এসব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চিন্তা করবেন না, একটু পর সব কিছু ঢুকবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। আপনার গায়ের রং আর আমার গায়ের রঙের মাঝে কতটা তফাৎ দেখেন নাই? আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে করবে, এটা কিভাবে ভাবলেন? আপনি তো পতিতের কালির থেকেও আরও কালো। আমার তো দেখে কেমন ঘৃণা আসছে। বাক্থু! এতদিন যে কিভাবে ধৈর্য ধরে আমি আপনার সাথে কথা বলেছি আমি জানি। আমি শুধু আপনাকে বিয়ে করেছি টাকার জন্য। টাকা পেয়ে গেছি, বাস, আর লাগবে না আমার কিছু। মিষ্টি, তোমার কিছু হয়েছে কি? হঠাৎ করে এইসব কি বলছো? আমি তোমার হাজব্যান্ড, এটা কি ভুলে গেছো? মিষ্টি হাসতে হাসতে বলল, আমি কিচ্ছু ভুলি নাই। ভুলে গেছেন তো আপনি। এখন খেলা দেখতে পারবেন। এই কথা বলে মিষ্টি জানলা খুলে শরীর থেকে শাড়ি অর্ধেক খুলে নিজ হাতে ব্লাউজ ছিঁড়তে লাগলো আর জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও। আমার হাজব্যান্ড ওর বন্ধু বান্ধব নিয়ে এসে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। প্লিজ তোমরা কেউ আমাকে বাঁচাও।
এই পর্যন্ত বলতেই বাহির থেকে দরজা ধাক্কানো শুরু হয়ে গেল। মিষ্টির চিৎকার শুনে বাহির থেকে দরজা ভেঙে বাবা মা সহ আরও অনেকেই ভেতরে ঢুকলো। আম্মু মিষ্টির শরীরের কাপড় দিয়ে ঢেকে বলল, কি হয়েছে মা, তুমি এভাবে কান্না করছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলছে, আপনার ছেলে ওর বন্ধুকে দিয়ে আমার ইজ্জত বরাদ্দ করতে চেয়েছিল। আমাকে নাকি আপনার ছেলে বন্ধুর কাছে টাকার জন্য বিক্রি করে দিয়েছে। এই জানালা দিয়ে আবার পালিয়ে গেছে। আমি আমার ইজ্জত রক্ষা করতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলে আর আবির মিলে আমাকে। কি বলেন ভাবি এসব? আমি কখন আপনার সাথে? এর মাঝে পুলিশ ভেতরে এসে পড়ল। কি সমস্যা এখানে? মিষ্টি পুলিশকে দেখে যা যা বানিয়ে বলার দরকার তাই করছে। আমি শুধু চুপ করে তাকিয়ে দেখছি। আমার মাথায় এটা ঢুকছে না, অল্প সময়ের ভেতরে পুলিশ এলো কই থেকে। পুলিশ আমার সামনে এসে বলল, এমন মামলা দিবে সারা বছর জেলে পচে মরবি। এর থেকে আমি তোকে একটা সহজ বুদ্ধি দেই, তুই তোর বউকে ডিভোর্স দিয়ে দে। আব্বা ঠাস করে আমার গালে 2টা চড় দিয়ে বলল, সি সি, আমি ভাবতেও পারি নাই আমার ছেলে কিনা। থামেন আঙ্কেল, আর কিচ্ছু বলতে হবে না। আমিও রুমে একটা ক্যামেরা রাখছিলাম, ভাবছিলাম বাতি বন্ধ হলে ক্যামেরা বন্ধ করে দেব, কিন্তু ভাবি নাই এই মেয়ে এত চালাকি করবে। এই যে দেখেন আঙ্কেল ভিডিও। আর বন্ধু সরি, আমি মজা করতে চেয়েছিলাম আমি একটু, কিন্তু আজকে আমি ক্যামেরা না রাখলে কি হতো। বাবা ভিডিও দেখে বলল, সি সি মা, তুমি টাকার জন্য এত নিচে নামলে? পুলিশ অফিসার বাবার হাত থেকে ফোনটা নিয়ে ভেঙে বলল, এখন তো আর কোনো প্রমাণ নেই, ওকে 10 লাখ টাকা দিয়ে ডিভোর্স দিবি, তাহলে আর আমরা তোর বিরুদ্ধে কিছু করব না। মেয়েবাদী মামলা কতটা ঝামেলা হয় জানিস তো। আমি এবার মিষ্টির সামনে গিয়ে বললাম, কেন এমন করলে? আমার জীবনটা নিয়ে এইভাবে খেলা না করলেই পারতে। আমি এত টাকা কই পাবো তুমি বলো? মিষ্টির সাথে সাথে চোখ লাল করে বলল, টাকার জন্য এত কিছু করলাম, আর তুই বলিস আমি টাকা কই পাবো? কালকের ভিতরে 10 লাখ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিবি, নইলে তোর পরিবার সহ সবাইকে জেলের ভাত খাওয়াবো। আমি মিষ্টির হাত ধরে বললাম, প্লিজ এমন করো না তুমি। দরকার হলে আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও, কিন্তু আমি এত টাকা কই পাবো? ঠিক এই মুহূর্তে মিষ্টির বাবা ভেতরে ঢুকে বলল, এত টাকা কই পাবি আমরা জানি না। মনে রাখিস কালকে বিকাল পর্যন্ত তোদের হাতে সময় আছে, আর যদি টাকা না দিতে পারিস তাহলে 14 গোষ্ঠী সহ জেলে থাকবি। আমি এবার হতাশ হয়ে মাটিতে বসে পড়লাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে নিজের ভুলের জন্য নিজের জীবন নষ্ট হতে যাচ্ছে। বাবা মাকে বাকি দোষ দিব, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। আমি অসহায়ের মতো মিষ্টির দিকে তাকিয়ে আছি। মিষ্টি ঘুরে চলে যাবে তখন আমি বললাম, একটা কথা মাথায় রেখো মিষ্টি, এই টাকা কিন্তু তোমাকে সুখ এনে দিতে পারবে না। টাকার জন্য এত বড় অভিনয় করবে? ঠিক আছে, যাও বিকেলে এসে টাকা নিয়ে যেও, দিয়ে দিব। মিষ্টি আর কিছু না বলে ওর বাবাকে নিয়ে চলে গেল। আমি নিজে চুপচাপ বসে আছি, চোখ থেকে শুধু পানি পড়ছে। মানুষ ঠিকই বলতো, শুধু সুন্দর সুন্দর করিও না, এই সুন্দরের পেছনে ভয়ঙ্কর একটা রূপ আছে যা দেখা যায় না। হঠাৎ করে আম্মা চিৎকার দিয়ে বলল। আমি নিচ থেকে উঠে তাড়াতাড়ি দাদিকে ধরলাম। আবির আর আমি দৌড়ে দাদিকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে যেতেই ডাক্তার বলল, সরি, উনি হার্ট অ্যাটাক করে ওই জায়গায় মারা গিয়েছেন। আমি দাদির পাশে বসে একাধারে কান্না করছি। ওনার কত ইচ্ছে ছিল আমি আর মিষ্টির সংসার করব, আর দাদি তা দেখবে, কিন্তু মিষ্টির এই ভয়ঙ্কর রূপ দাদি দেখতে না পেরে আমাকে ধরে আবির তুলে বলল, তুই যদি বলিস তাহলে আমি মিষ্টিকে। কাউকে কিছু করতে হবে না, কপাল খারাপ আমার ছিল। দাদিকে নিয়ে বাসায় যা, আমি আসছি। দাদিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। মনটা আজকে খুব খারাপ। দাদিকে নিয়ে বাসায় যাচ্ছি, তখন মাঝ রাস্তায় বাবা বলল, এত টাকা আমি কই পাবো? আমি গাড়ি থেকে নেমে বললাম, তোমরা দাদির দাফন কাফনের ব্যবস্থা করো, আমি টাকা নিয়ে আসছি। বাবা আমার হাত ধরে বলল, এত টাকা? বাসায় যাও তোমরা, আমি আসছি। গাড়ি থেকে নেমে রাসেলের আড্ডাখানার দিকে যেতে লাগলাম। কত স্বপ্ন দেখছিলাম মিষ্টিকে নিয়ে, আর আজকেও টাকার জন্য কি গেমটাই না খেললো আমার সাথে। আমি ওকে বোকার মতো বিশ্বাস করছিলাম, কিন্তু বিনিময়ে ধোঁকা খেয়েছে। রাসেলের আড্ডাখানায় গিয়ে দেখি ও কতগুলো ছেলের সাথে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। আমাকে দেখে বলল,
ও, তুই আসলি তাহলে? আমি জানতাম তুই আসবি। এখন বল কিভাবে কি করবি? আমি রাসেলের সামনে বসে বললাম, কাজ করে দিব আমি, ঠিক আছে, তবে আমার টাকা চাই। কত লাগবে বল তুই। 10 লাখ লাগবে। রাসেল চোখ বড় বড় করে বলল, কি, এত টাকা লাগবে? এত টাকা তো আমাদের লাভ হবে না। আগামী 1 মাস তোর যা যা কাজ আছে সব আমি করে দিব। এখন আমাকে টাকা দে, আমার টাকার খুব দরকার। রাসেল হাসতে হাসতে বলল, বউকে ডিভোর্স দিবি তাই তো? হায় রে, মেয়ে মানুষ বহুরূপী। আমি তোর বউকে দেখেই বুঝেছিলাম এত সুন্দর একটা মেয়ে এই কালো ছেলের গলায় কিভাবে কি। তবে এখন আমি সব কিছু বুঝতে পারছি। দেখেন ভাই, আজকে মনটা আমার খুব খারাপ, ঝামেলা করতে চাইছি না আমি। রাসেল আমার সামনে একটা পিস্তল রেখে বলল, এটা রাখ, তোর কাজে আসবে। কালকে বিকালে কাজে লেগে পড়বি। যখন আমার দরকার হয় তখন তোরে বলবো, চলে আসবি। আর আমার টাকা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার হাত থেকে রেহাই নাই, জানিসই তো। যদি উল্টোপাল্টা কিছু করিস তাহলে জায়গায় গুলি করে মারবো। ওই, ওর টাকাটা নিয়ে আয় তো। রাসেলের কথা মতো একটা ছেলে আমার হাতে একটা ব্যাগ দিল। আমি উঠে চলে যাব, তখন পেছন থেকে রাসেল বলল, আমি কি বললাম মাথায় আছে তো? মনে রাখিস আমার কথাগুলো। রাতের আধারে হেঁটে বাড়িতে চলে গেলাম। বাড়ির ভেতর থেকে আম্মার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমাকে ভেতরে ঢুকতে দেখে বাবা বলল, কই গেছিলি তুই? এই তো বাবা, গিয়েছিলাম এক জায়গায়। এই নাও, এখানে 10 লাখ টাকা আছে, কাগজপত্র রেডি করো, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। বাবা আমার দেখে চোখ রাঙিয়ে বলল, এত টাকা তুই কই পেলি? এত কিছু জানার তোমার দরকার নেই, যেটা করতে বললাম সেটাই করো। আমার কথা শুনে কেউ কিছু বলছে না। আমি টাকাগুলো বাবার কাছে দিয়ে ভেতরে চলে গেলাম। আমার পেছনে পেছনে আবির এসে বলল, কিন্তু হঠাৎ করে এত টাকা তুই কই পেলি? যে জীবনের কোনো দাম নেই সেই জীবন দিয়ে কোনো দরকার আছে বল? বাবার মতো তুইও একই প্রশ্ন করিস না। তবে তোরে ধন্যবাদ জানাই রুমে ক্যামেরা রাখার জন্য। ধন্যবাদ দিতে হবে না, ভাবছিলাম কি আর হলো কি, সবই কপাল, সব হলো কপাল না রে। সকালে কোর্টে চলে যাব। মিস্ত্রিকে দেখে মনে হয়েছিল খুব মায়াবী, কিন্তু ওর মনের ভেতরে যে এত কিছু লুকিয়েছিল তা আমি জানতাম না। টাকার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা সেম মিষ্টির মতোই। কি আর করবি, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আদিবা ভেতরে ঢুকে বলল, জানিস তো ভাইয়া, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। আমিও বলেছিলাম কিন্তু আমার কোনো কথা শোনেন নাই। এখন দেখলি তো আমার অভিশাপ কাজে লেগেছে। ভাবছিলাম হয়তো মারা যাবে, কিন্তু মরে নেই, বেঁচে গেছে হতচ্ছাড়া। আমি আবিরের দিকে তাকিয়ে বললাম, তুই জানতে চেয়েছিলে না আমার খাবারে কে বিষ মিশিয়েছে? সেটা তোর বোন আদিবা। আমার মুখ থেকে সরাসরি আদিবা এই কথা শুনে ভয়ে জড়সড়ো হয়ে গেল। আবির আমার কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, বন্ধু, তোর একটা জিনিস আমার খুব পছন্দ, সেটা হলো শত কষ্টের মাঝেও তুই মজা করিস। তোর দাদির লাশ। আমি আর এই বিষয়ে কিছু বললাম না। বিছানা থেকে উঠে বললাম, রাতে দাদির জানাজার ব্যবস্থা করব, চল। দাদির দাফন সম্পূর্ণ করতে রাত 3টার মতো বেঁচে গেল। এই জন্য রুমে এসে দিলাম এক ঘুমে সকাল হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হতে লাগলাম। এখন বাবাকে নিয়ে সরাসরি কোর্টে যাব। রুম থেকে বের হতেই বাবা বলল, জানি না কোন মুখে বলবো যে আমাদের মাফ করে দিস। আজকে তোর কথা শুনে যদি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না বাবা, এই প্রসঙ্গ বাদ দাও। আমার কপালে যা আছে তাই হয়েছে, এতে আমি কাউকে দোষ দিই না। চলো যাওয়া যাক। বাসা থেকে বের হয়ে অটো নিয়ে কোর্টের দিকে যেতে লাগলাম। মাঝ রাস্তায় আবিরকেও নিয়ে গেলাম। কোর্টে গিয়ে দেখি আগে থেকে মিস্ত্রি আর ওর বাবা দাঁড়িয়ে আছে। ওদের পেছনে সেই পুলিশটাও দাঁড়িয়ে আছে। আমি মুচকে একটা হাসি দিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সব কিছু ওকে করে ডিভোর্স পেপারে সাইন করলাম। সাইন করতে না করতেই মিষ্টির বাবা বলল, আমাদের টাকা। বাবা মিষ্টির বাবার হাতে টাকা দিয়ে বলল, জীবনে এই প্রথম দেখলাম টাকার জন্য বাবা তার মেয়ের জীবন নষ্ট করে দিতে পারে। তবে একটা কথা জেনে রাখবেন, মেয়েদের বিয়ে একবারই হয়, বেশি কথা বলবো না, যেতে পারেন আপনারা। আমি দাঁড়িয়ে বললাম, শেষবারের মতো আমি একটু আমার বউয়ের সাথে কথা বলতে পারি? আমার মুখ থেকে বউ ডাকটা শুনে মিষ্টির বাবা চোখ লাল করে বলল, বউ কিসের? হ্যাঁ, এখন তোর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই।
আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, শেষ একটা রিকোয়েস্ট করছি, 5 মিনিট কথা বলতে পারি আপনার সাথে? মিষ্টির বাবা মিষ্টিকে টেনে নিয়ে যাবে, তখন মিষ্টি বলল, বাবা 5 মিনিট তো, দেখি কি বলে। আর এখনও এখানে আমার কোনো ক্ষতি করতে পারবে না। পুলিশ অফিসার আমাদের সাহায্য করেছে, ওকে 1 লাখ দিয়ে দাও। আর আপনি চলেন, শুনি কি বলতে চান। পাগল হলি কি তুই? যেই মেয়ে তোরে এত অপমান করেছে তার সাথে। এই নিয়ে পরে তোর সাথে কথা বলবো। আমি মিষ্টির পেছনে পেছনে বের হতে হতে বললাম, একবার আপনার পেছনেই বের হয়েছিল বিয়ে করতে গিয়ে, আর আজকে ডিভোর্সের পর। নিয়তির কি বড় খেলা। আপনি কি এসব কথা বলতে এখানে আমাকে নিয়ে এসছেন? আমার বন্ধুর ছোট বোন আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বিয়ে করব বলে না করছিলাম। অবশ্য ওর বয়সের তুলনায় ও পিছিয়ে, কিন্তু সেই পিচ্ছি মেয়ে রেখে কান্না করে আমাকে অভিশাপ দিয়ে বলে, ভাইয়া আপনি বিবাহিত জীবনে কখনো সুখী হতে পারবেন না, বাসর রাতেই আপনার বউ চলে যাবে। আর আজকে দেখো ওর অভিশাপ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি শুধু এটাই বলবো, বিনা কারণে আমার 10 লাখ টাকা যে নিয়েছে তার শরীর যেন জ্বলন্ত আগুনে পুড়ে যায়। কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। কখনো শুনেছেন শুকনের দোয়ায় গরু মরে? আমার মন চাইছিল কি জানিস, তোরে ধরে তখন। ঘড়ির কাঁটা কখনো এক জায়গায় থেমে থাকে না, মনে রাখিস এই দিনটা আমারও একদিন আসবে, তোরে আমার দেখার আছে। আবির দৌড়ে এসে আমাকে ধরে বলল, বন্ধু চল এখান থেকে, ঝামেলা করার দরকার নেই। আরে যা যা, তোর মতো কত ছেলে আমার দেখা আছে। একে তো চেহারা কালো, তার উপরে সুন্দরী মেয়ে বিয়ে করার স্বপ্ন দেখে। থাকিস তো ভাঙাচোরা এক ঘরে, আবার আমাকে বলে তোমাকে কখনো কাজ করতে দিব না, রাজ রানীর মতো করে রাখবো। বেঁচে থাকলে আবার তোর সাথে আমার দেখা হবে, সেদিন বোঝাবি আমি কী ছিলাম। আবির আমাকে টেনে দূরে নিয়ে এসে বলল, কি শুরু করলি তুই? যা হয়েছে তার বলে কি হবে? হ্যাঁ মামা আমার এই এক জীবনে ওকে দেখার আছে, ওর মতো একটা মেয়ে আমাকে নিয়ে। আঙ্কেল আপনি বাসায় যান, আমি ওকে নিয়ে ঘুরে আসি। আবির আর আমি একটা দোকানে চলে গেলাম। দোকান থেকে সিগারেট নিয়ে খেতে খেতে শরীরের রাগ কমাতে লাগলাম। আবির সিগারেট খেতে খেতে বলল, বুঝলি মামা, মেয়েদের তেজ বোকাঝোকা করে যা মেরে কমাতে পারবি না, কায়দায় আটকে কমাতে হবে। তো এখন কি করবি ভাবলি? সামনে ফায়ার সার্ভিসের একটা নিয়োগ আছে, দেখি কি হয়, দোয়া করিস যেন হয়ে যায়। তুইও চল। সিগারেট খাওয়া শেষ হতেই আমি বললাম, বন্ধু আমাকে এখন কাছে যেতে হবে। আগে এক সময় অসহায় মানুষের জন্য লুকিয়ে লুকিয়ে খুন খারাপি করতাম, কিন্তু এখন প্রকাশ্যে করতে হবে। কি বলিস এসব তুই? বুঝবি না তুই। 10 লাখ টাকা কি এভাবেই আমাকে দিয়ে দিল রাসেল? রাসেলের সব কাজ আমার করে দিতে হবে। সেদিনের সেই ছেলেগুলো কি? আবিরকে আর কিছু বলতে না দিয়ে আমি আমার গন্তব্যের দিকে যেতে লাগলাম। আমার এখন নিত্যদিনের কাজ হয়ে গেছে রাসেলকে সাহায্য করা। ভাবছিলাম ফায়ার সার্ভিসে চাকরি হবে না, কিন্তু কপাল ভালো ছিল, চাকরি পেয়ে গেলাম। রাসেলকে 1 মাস কাজ করে দিয়ে বললাম, আমাকে যেন আর বিরক্ত না করে, আমাকে যেন আমার চাকরি করতে দেয়। কিন্তু ও আমাকে বলে দিয়েছে মাঝে মাঝে ওর কাজে সাহায্য করতে হবে, নইলে ও আমার বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু করবে বলে হুমকি দিয়েছে। বিপদে পড়েছি শুধু আমি। আমার চাকরি হয়েছে বলে আমার বাবা মাও বেশ খুশি। বাবা মাকে বাসায় রেখে ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এক সময় ভাবছিলাম আমার জীবন থেকে তো সব কিছু হারিয়ে গেছে, এখন আর এই জীবনের কোনো মূল্য আছে? কিন্তু দিন শেষে হিসাব করে দেখলাম হতাশ হলেই সব কিছু হারিয়ে যায়, আর যদি কাজে লেগে থাকে তাহলে আমি সফল। দেখতে দেখতে আজকে 2টা বছর চলে গেল। এখন আমি একটা টিম পরিচালনা করি, টিমের ক্যাপ্টেন বলতে পারেন আমাকে। বাবা মাকে এখন আমি শহরে রাখি, গ্রামে থাকা বাদ দিয়ে দিয়েছি আমি। যাই হোক, আজকে 2 দিনের ছুটি পেয়েছি, এই জন্য ভাবলাম যাই গ্রাম থেকে বেরিয়ে আসি। একজন ফিটফাট ডিফেন্সের চাকরি করা মানুষের বডি যা হতে পারে আমারও তাই হয়েছে। চেহারা হয়তো কালো হতে পারে, শরীর থেকে শার্ট খুললে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। মাঝে মাঝে নিজের প্রশংসা করে নিজেই হাসে। কালো মানুষকে কেউ প্রশংসা করে না, এই জন্য নিজের গুণগান নিজেই করি। গ্রামে যেতেই আবির দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মামা মামা তুই কেমন আছো? এতদিন পরে গ্রামে আসলি, আগের থেকে একটু মোটাও হয়ে গেলি, আবার চেহারাও দেখি ভালোই সুন্দর হয়েছে।
আচ্ছা, তোর আর পাম দিতে হবে না। চল বাসায় গিয়ে দেখি বাড়িঘরের কী অবস্থা। বাসায় গিয়ে কোনো মতে আশেপাশের ময়লাগুলো পরিষ্কার করে ভেতরে গেলাম। এতদিন পর গ্রামে এসেছি। গ্রামের আবহাওয়া যেন মন প্রাণ সব কিছু জুড়িয়ে যায়। বিকেলে উঠানে একটা চেয়ার নিয়ে বসে আছে। আবির নাকি কোনো এক কাজে বাইরে গেছে। পেছন থেকে একটা শব্দ এলো। কি ভাইয়া, কেমন আছেন? আমি পেছনে তাকিয়ে দেখি আদিবা দাঁড়িয়ে আছে। সেদিন ওকে দেখছি পিচ্ছি, তবে আজকে আমার সামনে শাড়ি পরে এসেছে। কেমন যেন ওকে আজকে বড় বড় লাগছে। কি ভাইয়া, আমার সাথে কথা বলবেন না? কথা বলে কি করব? এতদিন পর কি আমাকে আবার বিষ খাওয়াতে এসেছো? নাকি আমি চাকরি পেয়েছি বলে সেজে গুজে এসেছো আমাকে পটাতে? এইসব করলেও কিন্তু কোনো লাভ হবে না। তোমার প্রতি আমার একটাই ফিলিংস আছে, সেটা হলো বোনের। আদিবা মন খারাপ করে বলল। বিশ্বাস করেন ভাইয়া, আমি এখানে এজন্য আসি নাই। এতদিন পর আপনি আসছেন, ভাবলাম একটু আপনাকে দেখতে আসি। তখন তো ছোট ছিলাম, এজন্য এত কিছু বুঝি নাই। চলেন আপনাকে এলাকাটা ঘুরিয়ে নিয়ে আনি। তার আর দরকার নেই, আমি একাই যেতে পারবো। আপনার প্রতি আমার ভালোবাসা এখনও বিদ্যমান আছে। আমি জানি যে আমি আপনাকে পাবো না, এরপরেও আজকে আসছি শুধু আপনার সাথে কথা বলার জন্য। প্লিজ প্লিজ ভাইয়া, চলেন না। আপনাকে তো আর আমি প্রতিদিন পাবো না। এত করে বলছো যেহেতু, ঠিক আছে চলো। তবে যদি কোনো মতলব থাকে কোনো লাভ নেই। আমি আগে থেকেই শর্ত দিয়ে দিলাম। আম্মা 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 ভিতর থেকে বের হয়ে বলল। বাবা বল, কি হয়েছে? আম্মা আমি একটু বাইরে গেলাম। আদিবার সাথে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। আদিবাও চুপ, আমিও চুপ, কারো মুখে কোনো কথা নেই। ভাইয়া, মিষ্টি আপু নাকি এই গ্রামে থাকে না? শুনলাম ওর বাবা মাকে নিয়ে শহরে চলে গেছে। আপনার কি দেখা হয়েছিল ওর সাথে? এতদিন পর আদিবার মুখ থেকে মিষ্টি নামটা শুনে আবার সেই পুরাতন কথাগুলো মনে হয়ে গেল। বুকের কষ্ট বুকে চেপে রেখে বললাম, অতীত মনে রেখে লাভ আছে বলো? আপনি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছেন ভাইয়া। ওই তো মিষ্টি আপুর চাচাতো ভাই, ডাক দিব ওকে? ডাক দিয়ে আর কোনো লাভ নেই, বেচারা কানে শোনে না। চলো যাই ওর কাছে। মিষ্টির চাচাতো ভাইয়ের সামনে যেতেই বেচারা আমাকে দেখে ভয় পেয়ে গেল। ছেলেটা বোকা শোকা, এত কিছু বোঝে না। তবে ওর সাথে তো আর আমার কোনো শত্রুতা নাই। পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বললাম, যাও শালা কিছু খেয়ে নিও। তোমার বোনকে ডিভোর্স দিয়েছি বলে কি হয়েছে? তোমার সাথে তো আর আমার কোনো সম্পর্ক নষ্ট হয় নাই। ছেলেটা আমার কথা বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি খুব ভালো দুলাভাই, কিন্তু ভালো মানুষগুলো দিন শেষে ঠকে যায়। আপনার সাথে খুব অন্যায় হয়েছে। আচ্ছা যাও এখন তুমি বাসায়। ভাইয়া, আপুর বিষয় কি? আমি আবার বললাম যে মেয়ে একবার এই জীবন ছেড়ে চলে গেছে, তাকে আর মনে করে আমার লাভ নেই। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। ছেলেটাকে রেখে দূরে যেতেই আদিবা বলল, বিয়ে করবেন আমাকে? আমি কি? আর কোনো কথা বলো না তুমি। বোন সবসময় বোনই থাকে। যে মেয়ের আগের মাথায় আমাকে বিষ খাওয়াতে পারে সেই মেয়েকে আমি বিয়ে করব? বিষয়টা হাস্যকর। কিন্তু চুপ করো, স্যার কল দিয়েছে, দেখি উনি কি বলে। ফোন রিসিভ করতেই স্যার বলল, লাদেন, এখনই ঢাকায় ব্যাক কর। যেভাবে পারো তাড়াতাড়ি এসো, তোমার টিম নিয়ে তোমার কাজে লেগে পড়তে হবে। স্যার আমি তো ছুটিতে। তুমি কি চাও তোমার জন্য হাজার হাজার মানুষ মারা যাক? আমি শুধু বললাম, জি স্যার, আমি এখনই ব্রেক করছি। আমার আসতে হয়তো একটু সময় লাগবে, তবে আপনি আমার টিমকে বুঝিয়ে পাঠিয়ে দেন, আমি আসছি। কল কেটে দিতেই আদিবা বলল, ভাইয়া চলে যাবেন? মাত্র নিউজে দেখলাম একসাথে অনেকগুলো গার্মেন্টসে আগুন লাগলো। তুমি থাকো, কথা বলার মতো সুযোগ নেই, আমার বের হতে হবে। ভাইয়া আপনার ফোন নাম্বার? কী রে তুই এখানে? তুই করে কথা বলার অনুমতি দিই নাই, আর আমি আপনাকে চিনি না। প্লিজ বিরক্ত করবেন না। দিয়া আপু আমার দিকে ভালো করে তাকিয়ে দেখল, কিন্তু কোনো কথা বলল না। শুধু বলল, জানলার পাশের সিটটা। আমি জানলার পাশ থেকে সরে আসতেই শান্ত কল দিল। শান্ত নামের ছেলেটা আমার টিমে কাজ করে। এক কথায় টিমের সকল ইনফরমেশন আমাকে দেয়ও। আর ওর সাথেই আমি বেশি একটু ফ্রিভাবে কথা বলি। আমি ফোন রিসিভ করে বললাম, শান্ত বল, কী হয়েছে? স্যার আপনি কোথায় আছেন? গাড়িতে আছে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা কাজে লেগে পড়ো। স্যার 15 তলা একটা বিল্ডিংয়ের আগুন লেগেছে। পুরো বিল্ডিংয়ের দায়িত্ব দিয়েছে আপনাকে সামনে নেওয়ার জন্য। আর আমাদের সাথে একদল ডাক্তার পাঠানো হয়েছে যেন আমরা আহত হলে
সাথে সাথে ওরা সেবা দিতে পারে। এই পর্যন্ত আমার কাছে তথ্য ছিল। ওকে, ঠিক আছে। তুমি আগে দেখো কোথা থেকে পানি আনা যায়, বেশি করে পানির ব্যবস্থা করো। আমি খুব তাড়াতাড়ি এসে যাব। স্যার, ঠিক আছে স্যার। কল কেটে দিতেই পাশ থেকে দিয়া আপু বলল, যে ছেলেটা সবসময় চুপ ছিল, কোনো কথা বলতো না, অপমান করলেও চুপচাপ সহ্য করে নিত, আজকে সেই ছেলেটা মনে হচ্ছে চাকরি করে। আমি যদি ভুল না হই তাহলে ফায়ার সার্ভিসের চাকরি। আপনার ওপর আমার আবার কিসের রাগ? এতদিন পর তোর সাথে আমার দেখা হয়েছে, অপমান করব কেন বল? তবে তোরে আমি খুব খুব মিস করি জানিস। বিয়ে হয়েছে আপনার? কেন, এখনো কি আমাকে পছন্দ করিস? আমি এবার ফোন থেকে মিষ্টি আর আমার বিয়ের পিকগুলো দেখিয়ে বললাম, এই মেয়েটা এক সময় আমার বউ ছিল, কিন্তু চাকরি ছিল না বলে ছেড়ে চলে গেছে। আর আজকে আমি ফায়ার সার্ভিসের চাকরি করি। বাইক থেকে নেমে দেখলাম আমার সামনে বিশাল এক আগুন জ্বলছে। শান্ত আমাকে দেখে দৌড়ে এসে বলল, স্যার, আগুন হয়তো 1 দিন বা 2 দিন আমরা কন্ট্রোল করে নিতে